নমস্কার। আমরা সবাই জানি মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নক্ষত্রের চারপাশে প্রদক্ষিণ করতে থাকা একটি মহাজাগতিক বস্তুকে গ্রহ বলে। যেমন আমাদের সৌরজগতে সূর্যের চারিদিকে পৃথিবী সহ বাকি গ্রহগুলি প্রদক্ষিণ করছে। এই গ্রহগুলিকে আবার যে সমস্ত মহাজাগতিক বস্তু একটি নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করে তাদের উপগ্রহ বলে। যেমন চাঁদ হলো পৃথিবীর একটি উপগ্রহ, মানে যাকে ইংরেজিতে স্যাটেলাইট বলে। এই স্যাটেলাইট দুই ধরনের হতে পারে, প্রাকৃতিক আর কৃত্রিম। যেখানে প্রাকৃতিক উপগ্রহ প্রাকৃতিকভাবে সৃষ্ট, সেখানে কৃত্রিম উপগ্রহ মানুষ বিভিন্ন গবেষণার মাধ্যমে সৃষ্টি করে। চাঁদের মতোই এই কৃত্রিম উপগ্রহগুলিও পৃথিবীকে সবসময় নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করতে থাকে। বর্তমানে আমাদের পৃথিবীকে কয়েক হাজার উপগ্রহ প্রদক্ষিণ করছে। এই সমস্ত উপগ্রহগুলি যোগাযোগ, আবহাওয়া পর্যবেক্ষণ, দিক নির্ণয় আর বৈজ্ঞানিক গবেষণার মতো ভিন্ন ভিন্ন কাজের জন্য ব্যবহৃত হয়। এই সমস্ত উপগ্রহ বা স্যাটেলাইটগুলির মধ্যে সবচেয়ে বড় স্যাটেলাইট হলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা ISS। এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন উপগ্রহটি গড়ে প্রায় 28,000 কিলোমিটার বা 17,500 মাইল প্রতি ঘন্টার গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। শুনতে অবাক লাগলেও এই অবিশ্বাস্য গতিতে স্যাটেলাইটটি গড়ে প্রতি 90 মিনিটে পৃথিবীর চারপাশে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে সক্ষম হয়। এই দ্রুত গতির ফলে ISS থেকে প্রতিদিন একাধিকবার সূর্যোদয় আর সূর্যাস্ত দেখার সুযোগ পাওয়া যায়। আমাদের আজকের এই ভিডিওতে আমরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন উপগ্রহটির ব্যাপারে বিভিন্ন অজানা তথ্য আলোচনা করব। তাই সবার কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। আমরা সবাই জানি আমাদের গোলাকার পৃথিবীর সবচেয়ে বাইরের দিকের পাতলা আস্তরণকে ভূত্বক বলে। এই ভূত্বক থেকে মোটামুটি 100 কিলোমিটার উচ্চতা অবধি বায়ুমণ্ডল রয়েছে। আর এই বায়ুমণ্ডল শেষ হওয়ার পর থেকে প্রায় 2000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে অঞ্চল, সেটাকে লো আর্থ অরবিট বলে। পৃথিবীর এই লো অরবিট বা নিম্ন কক্ষপথে প্রচুর উপগ্রহ প্রদক্ষিণ করছে, যেগুলোর মধ্যে একটি হলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা ISS। এই ISS ভূপৃষ্ঠর থেকে 400 কিলোমিটার উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণ করছে। বর্তমানে আমাদের বৈজ্ঞানিক মহলে মহাকাশ সম্পর্কে যে পরিমাণ ধারণা রয়েছে, আজ থেকে 50 বছর পূর্বে সেই জ্ঞানের পরিমাণ যথেষ্ট কম ছিল। তাই 1980 এবং 1990 এর দশকে সারা বিশ্বের বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা নিজেদের মহাকাশ সংক্রান্ত জ্ঞানের প্রসার করার কথা ভাবছিল। তাই দীর্ঘমেয়াদী সময়কাল ধরে মহাকাশের বিভিন্ন অজানা বিষয়ের অনুসন্ধান আর নানা রকম গবেষণা করার জন্য মহাকাশে একটি আন্তর্জাতিক স্তরের গবেষণাগার তৈরি করার পরিকল্পনা শুরু হয়। ফলস্বরূপ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তৈরির কাজ শুরু হয়। অনুমান করা হয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বানাতে প্রায় 12 লক্ষ কোটি টাকারও বেশি খরচ হয়েছে। মহাকাশ গবেষণার জন্য এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা একটি সংস্থার পক্ষে যথেষ্ট কঠিন ছিল। তাই বিশ্বের 5টি প্রধান মহাকাশ গবেষণা সংস্থা, যেমন রাশিয়ার রসকসমস, মার্কিন যুক্তরাষ্ট্রের নাসা, জাপানের জাক্সা, ইউরোপীয় ইউনিয়নের ESA আর কানাডার CSA সম্মিলিতভাবে এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বানানোর খরচ বহন করেছিল। কম বেশি প্রতিটি সংস্থা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কোনো না কোনো মডিউল বানিয়েছে। ISS এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মডিউল হলো রাশিয়ার তৈরি করা জারিয়া, ভেজদা, পির্স্ক, পোইস্ক ও রাসভেট। আমেরিকার তৈরি কয়েকটি মডিউল হলো ডেস্টিনি ল্যাবরেটরি, হারমোনি নোড 2, ট্রানকুইলিটি নোড 3, কুয়েস জয়েন্ট এয়ারলক ইত্যাদি। জাপানের একটি মডিউল হলো কিবো ল্যাবরেটরি। কলম্বাস ল্যাবরেটরি হলো ইউরোপীয় ইউনিয়নের একটি মডিউল। এছাড়া মহাকাশযান পরিদর্শন, বার্থিং আর স্পেস ওয়াক করার সময় নভোচারীদের সাহায্য করার জন্য CSA বানিয়েছিল ক্যানাডার্ম 2। এগুলি ছাড়াও ISS এর জন্য আরো অনেক ছোট বড় মডিউল বানানো হয়েছিল, যেগুলোর ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করছি না। বর্তমানে এই ISS ওজনে প্রায় 4,20,000 কিলোগ্রামের কাছাকাছি আর আকারে প্রায় 13,700 ঘনফুট। তবে যখন এই স্যাটেলাইটটি বানানো শুরু হয়েছিল তখন এটি আকারে এত বড় ছিল না। সেই সময় ISS কে ছোট ছোট অংশ বা মডিউল আকারে বানানো শুরু হয়েছিল, যেন ভবিষ্যতে একটি মডিউলের সাথে আরেকটি মডিউল যোগ করা যায়। 1998 সালের 20 নভেম্বর রাশিয়ার প্রোটন রকেটের মাধ্যমে ISS এর প্রথম মডিউল জারিয়া মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল। এর পরবর্তী সময়ে আরো বহু মডিউল, ল্যাবরেটরি আর বিভিন্ন প্রয়োজনীয় অংশ যুক্ত করা হতে থাকে। এখানে একটা কথা বলে রাখি, যেহেতু 1998 সালে ISS এর জারিয়া মডিউল মহাকাশে প্রদক্ষিণ করতে শুরু করেছিল, তাই পরবর্তী সময়ে সমস্ত মডিউলগুলি পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে মহাশূন্যে জারিয়া মডিউল বা অন্যান্য মডিউলগুলির সাথে যুক্ত করা শুরু হয়েছিল। যেহেতু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটি বানানোর জন্য প্রচুর গবেষণার প্রয়োজন ছিল, তাই ISS মহাকাশে উৎক্ষেপণ করার পর সমস্ত মডিউল
মডিউলগুলি সংযুক্ত করতে আরও প্রায় 2 বছর সময় লেগে গিয়েছিল। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটি নির্মাণ করার সময় মোট 42 বার মহাকাশ যাত্রার প্রয়োজন হয়েছিল। যদিও ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটি নির্মাণ করা 2000 সালের নভেম্বর মাসে সমাপ্ত হয়েছিল, তবে পরবর্তী সময়ে উপগ্রহটির রক্ষণাবেক্ষণ আর সামান্য পরিবর্তনের কাজও করতে হয়েছে। জেনে অবাক হবেন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তৈরি সম্পূর্ণ হওয়ার পর থেকেই 6 জন করে নভোচারী এই উপগ্রহটিতে বসবাস করে আসছেন। তবে নভোচারীদের শারীরিক ও মানসিক পরিস্থিতির কথা ভেবে কাউকেই সেখানে টানা দীর্ঘ সময় থাকতে দেওয়া হয় না। মহাকাশ পর্যবেক্ষণ ও গবেষণার পাশাপাশি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কোনো রকম যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেখানে বসবাসকারী নভোচারীদের বিশেষ ধরনের পোশাক পরে স্পেস ওয়াক করে ত্রুটি মেরামত করতে হয়। তাই সেখানে বসবাসকারী সমস্ত নভোচারীরা সুপ্রশিক্ষিত হন। একটি সংস্থা যেন স্বাধীনভাবে নিজেদের প্রয়োজনীয় গবেষণা করতে পারে, তাই আইএসএস এর ভেতরে আমেরিকা যুক্তরাষ্ট্র আর রাশিয়ার নিয়ন্ত্রণাধীন দুটি আলাদা অংশও রয়েছে। মহাকাশে যেহেতু বায়ুমণ্ডল নেই আর পৃথিবীর মতো শক্তিশালী মাধ্যাকর্ষণ শক্তির উপস্থিতিও নেই, তাই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ভেতরের কিছু সংখ্যক কক্ষ এমনভাবে তৈরি করা হয়েছে যে একজন নভোচারী পৃথিবীর মতোই স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস চালাতে পারে। তবে মাধ্যাকর্ষণ শক্তি নিয়ন্ত্রিত না থাকায় সেই কক্ষগুলিতে নভোচারীরা স্বাভাবিক হাঁটাচলা করতে পারে না, বরঞ্চ জলে সাঁতার কাটার মতো বাতাসে ভেসে বেড়ায়। আইএসএস এর ভেতরে নভোচারীদের জন্য রয়েছে একটি বসার ঘর, যেখানে সবাই মিলে বসে আলোচনা করতে পারে। আছে একটি অবজারভেশন ডেক, যেখান থেকে পৃথিবী সহ মহাকাশের সৌন্দর্য উপভোগ করা যায়। এছাড়া আছে 6টি বেডরুম, 2টি বাথরুম আর একটি জিম। অনেকে হয়তো ভাবছেন মহাকাশে জিমের কি প্রয়োজন। আসলে যেহেতু মহাকাশে পৃথিবীর মতো শক্তিশালী মাধ্যাকর্ষণ শক্তির উপস্থিতি নেই, তাই স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে না পারায় সেখানে বসবাসকারী নভোচারীদের মাংসপেশি ও হাড় দুর্বল হয়ে যেতে থাকে। এই সমস্যারই মোকাবেলা করার জন্য নভোচারীরা বাধ্যতামূলকভাবে প্রতিদিন 2 ঘন্টা করে শরীরচর্চা করেন। শুধু এই সমস্যাই নয়, আইএসএস এর ভেতরে খাবার খাওয়া বা জল পান করাও বেশ কষ্টকর। মাধ্যাকর্ষণ শক্তির অভাবে পাত্রের বাইরে জল বাতাসে তুলোর মতো ভেসে বেড়ায়, যা পান করা খুবই কঠিন হয়ে ওঠে। আবার সেখানে মল ত্যাগ করাও আরেক যুদ্ধ। কোমরে বসে সঠিক ছিদ্রের দিকে মল ত্যাগ করতে না পারলে সেই মল বাতাসে ভেসে বেড়াতে পারে। তাই এক কথায় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বসবাস করা খুবই কঠিন। গত প্রায় 2 দশকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে 151 জন আমেরিকার, 47 জন রাশিয়ার, জাপান ও কানাডার 9 ও 8 জন মিলিয়ে সারা বিশ্বের প্রায় 19টি দেশের মোট 239 জন নভোচারী ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বসবাস করেছেন। অনেকে হয়তো ভাবছেন সেখানে নভোচারীরা খাবার পায় কোথায়। আসলে পৃথিবী থেকে নিয়মিত কার্গো মহাকাশযানের মাধ্যমে আইএসএস এ খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়। আইএসএস এর ভেতরের তাপমাত্রা, আর্দ্রতা, মাধ্যাকর্ষণ, বায়ুর চাপ নিয়ন্ত্রণের পাশাপাশি খাবার, জল আর অক্সিজেন উৎপাদনের সুবন্দোবস্ত রয়েছে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের বাইরে অবস্থিত বিশাল আকৃতির 8টি সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করে এই সমস্ত ব্যবস্থাগুলো সচল রাখা হয়। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ব্যাপারে আলোচনা করার মতো আরও অনেক কিছু আছে, যা এই একটি ভিডিওতে তুলে ধরা সম্ভব হবে না। তাই আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করব। আশা করছি এই ভিডিওতে তুলে ধরা সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটাই অনুরোধ, লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।